তো এই জোড়াই কাজে যে বিষয়টা হচ্ছে আমাদের এই চিত্রটা কিন্তু এখানে মেন। হ্যাঁ, এই চিত্রটা কিন্তু আমাদের মেন। এই চিত্রটা বুঝতে হবে। আমি যদি বলি যে এই চিত্রের ভিতরে কতটি টাইলস লাগবে, টাইলসের সংখ্যা, এগুলো বের করতে বলছে। তো টাইলসের আবার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এখানে। দৈর্ঘ্য প্রস্থ ৭ ৭। হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রফল বের করতে হবে এবং এই পুরা এরিয়াটা বের করতে হবে, অর্থাৎ পুরা এরিয়ার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা এই প্রশ্নগুলো সলভ করতে পারবো। নিচের প্রশ্নগুলো কি বলছে, ছবিতে দেখানো শ্রেণীকক্ষ এবং একটি টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হিসেব করো। এবং খ নাম্বারে বলছে শ্রেণীকক্ষের মেঝের আনুপাতিক ছবিটি খাতায় আঁকো। প্রদত্ত আকারের কাগজের টাইলস তৈরি করে শ্রেণীকক্ষের ছবিটিতে বসিয়ে দেখো কতগুলো টাইলস প্রয়োজন হচ্ছে। এরপরে ক খ থেকে প্রাপ্ত ফলাফলের পার্থক্য থাকলে তার যৌক্তিক ব্যাখ্যা দাও। তো বিষয়টা কি, আমরা যদি একটু আহ এর অ্যান্সারটা দেখি আমরা কিভাবে সলভ করব। এই চিত্রের ভিতরে একটা বিষয় দেখেন, এই চিত্রটাকে আমাকে একটু বড় করতে হবে। চিত্রটা আপনাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সুন্দরভাবে দেখতে হবে, তাহলে আপনি ক্লিয়ারলি এটা বুঝতে পারবেন। হুম, একটু ওকে। এই চিত্রটার যে বিষয়টা হলো, প্রথমত এই পুরা চিত্রের ক্ষেত্রফল বের করতে হবে। এই চিত্রটাকে দুইটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে, আমরা যদি দেখি যে এফ ই ডি সি বা সি ডি ই এফ, এই একটা অংশ, এবং এ এফ সি বি বা বি সি এ বি সি এফ, এই একটা অংশ। তাহলে এই দুইটা অংশ দ্বারা এখানে কি বোঝানো হয়েছে। আবার ই থেকে এ পর্যন্ত, এই যে আমরা যদি দেখি এইটা, এটা হচ্ছে আমাদের 28 একক। আবার এ থেকে বি যে ডিস্টেন্সটা দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটা হচ্ছে 14 অর্থাৎ 14 একক। এরপর এখান থেকে, এই যে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু দেওয়া আছে 21 একক, মানে ই থেকে এফ এই ডিস্টেন্সটা দেওয়া আছে 21 একক। আবার ই থেকে ডি এই ডিস্টেন্সটা দেওয়া আছে 35 একক। যেহেতু এটি একটি আয়তক্ষেত্র, এই যে সমান্তরাল চিহ্ন দিয়ে দিয়েছে এখানে, তাহলে সমান্তরাল চিহ্ন দেওয়ার মানে হচ্ছে যে এই পাশটা অর্থাৎ ইএফ যদি 21 একক হয়, তাহলে সিডিও হচ্ছে 21 একক। আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের 21 একক। ওকে, তাহলে 21 একক যদি হয়, সেই ক্ষেত্রে সিডি 21 একক, আর ইডি যদি হচ্ছে 35 একক হয়, তাহলে এফসি হচ্ছে 35 একক। এটা হচ্ছে আমাদের 35 একক। আর 21 একক, তাহলে এটা হচ্ছে 21 একক। হ্যাঁ, তাহলে আমরা আসলে মূলত কি করব, যে ছবিতে দেখানো শ্রেণীকক্ষ এবং টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে প্রথমত শ্রেণীকক্ষের ক্ষেত্রফল বের করব, এই পুরো শ্রেণীকক্ষের ক্ষেত্রফল বের করব। এরপরে হচ্ছে আমরা টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করব। করার পরে আমরা টাইলসের সংখ্যাটা হিসেব করব, অর্থাৎ দুইটার ক্ষেত্রফল। যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণস্বরূপ একটা বিষয় বুঝাই, যে এই হচ্ছে আপনার একটা গ্লাস, গ্লাস না, জগ, যে জগে করে আমরা পানি খাই। আর একটা গ্লাস আছে, ছোট্ট একটা গ্লাস। এই গ্লাসটা হচ্ছে 10 লিটার করে পানি ধরে। হুম, বেশি হয়ে গেল, যদিও বা গ্লাসে 10 লিটার পানি ধরে না, গ্লাসগুলো নরমালি ছোট হয়। আচ্ছা, গ্লাস আমি ধরে নিলাম, এই আমার এই ছোট্ট গ্লাসটাতে 10 লিটার পানি ধরে। আর এই যে বড় যে জগ, এই জগে হচ্ছে 100 লিটার পানি ধরে। হুম, তাহলে এখন কতটি কতটি কত কয়বার এই হচ্ছে এই মগ দ্বারা বা গ্লাস দ্বারা কতবার আমি পানি দিলে এই আমার জগটা ভরে যাবে, পরিপূর্ণ হবে। তখন প্রশ্ন আসবে, যে উত্তর আসবে যে 100/10, তার মানে হচ্ছে 10 বার দিতে হবে আপনাকে। তো এইরকমই যদি একটা এরিয়ার ক্ষেত্রফল হয় 100, আর ওখানে যদি টাইলস বা যে কোনো কিছু যদি 10 হয় তার ক্ষেত্রফল, তাহলে ওই 100 জায়গাটি, অর্থাৎ 100 ক্ষেত্রফলটি বা 100 একক ক্ষেত্রফলটি, এই 10 একক ক্ষেত্রফল দিয়ে আমরা যদি
পরিপূর্ণ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটাকে ভাগ দিতে হবে। তো ফাইনালি এই কাজটা এখানে করতে হবে। প্রথমত আমরা এই পুরা এরিয়াটার ক্ষেত্রফল বের করব। দেন এখন সহজে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করব। আচ্ছা, এটা কিন্তু একটা ষড়ভুজ, হ্যাঁ? এখানে আমরা যদি লিখি যে এ, বি, সি, ডি, ই, এফ একটা হচ্ছে ষড়ভুজ। একটা হচ্ছে ষড়ভুজ। একটু দেখতে হবে ধৈর্য ধরে। এটা হচ্ছে একটা ষড়ভুজ, হ্যাঁ? এই ষড়ভুজের ভিতরে ২ টা অংশ। একটা হচ্ছে আপনার ই সিডিইএফ। সিডিইএফ হচ্ছে আয়তক্ষেত্র এবং এবিসিএফ। এবিসিএফ হচ্ছে আপনার আ এবিসিএফ হচ্ছে আপনার ট্রাপিজিয়াম। এবিসিএফ হচ্ছে আপনার ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। ওকে। তাহলে এই ২ টার ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে আমরা আমাদের খাতায় যেভাবে লিখব যে সিডিইএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এবিসিএফ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। একটু নিজ দায়িত্বে এটি লিখে নেবেন। লেখার পরে আমাদের এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি আমরা ধরি ইডি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের ইডি এখানে, আর প্রস্থ হচ্ছে আমার ইএফ। যেকোনো এক পাশ নিয়ে আমরা হিসেব করলেই কিন্তু হয়ে যাবে। আপনি এফসি অথবা সিডি নিয়েও হিসেব করতে পারেন, অথবা এফসি অথবা এফই, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ। এটা যদি 35 হয়, এটাও 35, এবং ইএফ যদি আপনার 21 হয়, তাহলে সিডি হচ্ছে 21। তাহলে এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা এখন এখানে বসালে আমরা পেয়ে যাব। এখন কথা হচ্ছে কি, যে এই যে স্যার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজিয়াম কেমনে বের করে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু বলতে কোনটাকে বোঝাচ্ছেন? এই যে এবি এবং হচ্ছে এফসি। দেখেন এইভাবেই দুইটা এবি এবং হচ্ছে এফসি, একটা বড় একটা ছোট। তাহলে ছোট বড় দিয়ে মেন ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট হচ্ছে দেখতে একই রকম, মানে হচ্ছে সমান্তরাল। তার মানে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে এটা হচ্ছে 14 এবং এইটা হচ্ছে আপনার 35। তার মানে আমি যে কাজটা করব, এই 14 এবং 35 থেকে যোগ করে দেব, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু কি উচ্চতা। উচ্চতা কত? এখন এই উচ্চতা বের করতে গিয়ে কি টেনশনের কিছু কারণ আছে? কোনো কারণ নাই টেনশন। কিভাবে উচ্চতা বের করব? সহজভাবে বের করব আমরা। এই যে আমাদের উচ্চতা, এই পুরাটা এখান থেকে দেখেন, এই পুরাটা এখান থেকে এই পুরাটা কিন্তু আমাদের দেওয়া আছে হচ্ছে 28। আর এখান থেকে এইটুকু দেওয়া আছে আমাদের 21। তার মানে এখন এই 28 থেকে যদি আমি 21 কে বিয়োগ করে দেই, অর্থাৎ এ থেকে ই, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার ই পয়েন্ট। এই যে ই পয়েন্ট, তাহলে এ ই মাইনাস হচ্ছে এইটুকু, অর্থাৎ ই থেকে এফ, এটা আমরা বাদ দিয়ে দেব। দিয়ে দিলেই আমি কিন্তু এই জায়গাটুকু পেয়ে যাব, এই জায়গাটুকু পেয়ে যাব। ওকে। অর্থাৎ আরো যদি আপনাকে একটু ভালোভাবে বোঝাতে চাই, যেমন এটা হচ্ছে আপনার 100 মিটার। এটা হচ্ছে আপনার 100 মিটার। হ্যাঁ? তাহলে এটা যদি 100 মিটার হয়, আর এই এখান থেকে এইটুকু। তাহলে এখন বলেন তো, এখন আপনি নিজেই বলেন তো, যে এই পুরাটা থেকে, অর্থাৎ এই 100 মিটার থেকে যদি আপনি এইটুকু বাদ দেন, তাহলে কি আপনি এখান থেকে কি এইটুকু পাবেন না? এটা হচ্ছে ধরেন 80 মিটার। তার মানে এই পুরো 100 থেকে যদি 80 মাইনাস করে দেন, তাহলে অবশ্যই এইটুকু আপনি 20 পাবেন। এই 20 আর হচ্ছে 80 হচ্ছে 100। এরকম এই পুরাটা হচ্ছে আপনার 28 একক দেওয়া আছে, 28 একক দেওয়া আছে, এবং এইটুকু দেওয়া আছে 21। তাহলে এই 28 থেকে যদি আমি 21 বিয়োগ করে দেই, তাহলে আমার উচ্চতা পাবো। এখন কি স্যার এটা গাণিতিকভাবে কি লিখবো? গাণিতিকভাবে লিখলে কোনো সমস্যা নাই। আমরা কি করব, তাহলে ধরে নিলাম এ থেকে না, নরমালি আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে ভালো হবে। অর্থাৎ 28 মাইনাস 21, তাহলে 7 পাচ্ছি এখানে। 28 থেকে যদি আমি 21 মাইনাস করে দেই, তাহলে এই ট্রাপিজিয়ামের উচ্চতা আমি পাচ্ছি। এটাই কিন্তু এর উচ্চতা, আর এটাই হচ্ছে আমাদের কত? 7 একক। 7 একক। খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে কিন্তু, 7 একক, হ্যাঁ? ওকে, এরপরে আমরা যে কাজটা করব এখানে, আচ্ছা এটাকে, হ্যাঁ, 7 একক। এখন এই মানটা একটু বসাতে পারি না? এই মানটা কত? আপনার ইডি কত? 35 একক। এরপর আপনার ইএফ কত দেখেন তো? ইএফ হচ্ছে 21 একক প্লাস
হাফ ইন্টু 7 ইন্টু এই দুটোকে যোগ করেন। 4 আর 5 9, 3 একে 4, 49, 3 আর একে 4। হ্যাঁ, এখন এই 35 আর যদি 21 গুণ করে দেই আমরা পাবো হচ্ছে 735। একটু নিজ দায়িত্বে গুণটা করে নেবেন। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো, এটাকে আপনি নরমালি ক্যালকুলেটরে দিতে পারেন, 0.5 হবে, এরপরে 7 হবে, এরপরে 49। এখন নরমালি এই তিনটাকে গুণ করব, এটা যোগ করব, এটাই তো, তাই না? তাহলে এটা যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 906.5 বর্গ একক। ক্ষেত্রফল যখনই যাবে তখনই বর্গ একক, ক্ষেত্রফল যখনই যাবে তখনই বর্গ একক। হ্যাঁ, এই একক মিটার যদি মিটারে দেওয়া থাকে তাহলে বর্গ মিটার, যদি আপনার সেন্টিমিটারে দেওয়া থাকে বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে পুরা এরিয়াটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন স্যার, এখন কি করব? এখন টাইলস কিন্তু আমাদের দেওয়াই আছে 7, টাইলসের যে বিষয়টা আমাদের 7 7 দেওয়াই আছে, এই যে টাইলস। তাই এই টাইলসের ক্ষেত্রফল কি হবে? 7 ইন্টু 7 করব। তাহলে এখন আমরা লিখবো কি, আসলে মূলত লিখবো টাইলসের ক্ষেত্রফল। এটা হচ্ছে আমাদের এই পুরা শ্রেণীকক্ষের ক্ষেত্রফল বের হলো। এখন আমাদের টাইলসের ক্ষেত্রফলটাকে আমরা উপস্থাপন করব। তাহলে টাইলসের ক্ষেত্রফল এখন লিখবো যে আবার, বা এখন টাইলসের ক্ষেত্রফল, টাইলস এর ক্ষেত্রফল, টাইলস এর ক্ষেত্রফল 7 ইন্টু 7। আয়তো আপনার বর্গাকার, টাইলসটা হচ্ছে বর্গাকার, এই জন্য বাহু স্কোয়ার 7 ইন্টু 7 মানে 49। এখন কতটি টাইলস লাগবে বলেন তো? একটু আগে বোঝানো হলো আপনাকে যে আহ, বড় ক্ষেত্রফল থেকে যে যে ক্ষেত্রফলটা আপনি বসাবেন সেটা আপনি ভাগ করে দেবেন। তাহলে অতএব আপনি লিখবেন এখন টাইলস লাগবে। তাহলে অতএব টাইলস লাগবে। তাহলে কতটুকু টাইলস লাগবে? 906.5 ডিভাইডেড 49। আর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 18.5, 18.5, আর 18.5 মানে হচ্ছে 19। তাহলে 18.5 ইকুয়াল আমরা দিতে পারি 90। আপনাকে তো ভেঙে টাইলস বিক্রি করে, মানে আপনি যখন টাইলস নিতে যাবেন তখন আপনাকে ভেঙে দিবে না। হ্যাঁ, আপনাকে ওই 19টি নিতে হবে। আপনার জায়গাটা যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 19টি টাইলসই নিতে হবে। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি নির্ণয় টাইলসের সংখ্যা হচ্ছে 19টি। এখন আমরা যদি খ নাম্বার প্রশ্ন দেখি, যে শ্রেণীকক্ষের মেঝের আনুপাতিক ছবিটি খাতায় আঁকো। প্রদত্ত আকারের কাগজের টাইলস তৈরি করে শ্রেণীকক্ষের ছবিটিতে বসিয়ে দেখো কতগুলো টাইলস প্রয়োজন আছে। ওকে, খুব রিক্স। হ্যাঁ, দেখেন, তাহলে এখানে মানে 7 7 7 7 7, 1 2 3 4 5, 5 7 35 হয়ে গেছে। আর এইদিকে দিতে হবে আপনার 7টা, আরো 7টা মানে 28, যেহেতু 7 7 করে দিলে আপনার আরো 7টা দিতে হবে। তার 7টা যদি দিয়ে দেই তাহলে আমাকে সিস্টেম করে মেপে নিতে হবে। 1 2 3 4 4, 4 7 28। হ্যাঁ, 4টা দিতে হবে, 4 7 28, 4টা দিতে হবে, জাস্ট 4টা দিতে হবে। এদিকে এগুলোকে আমি রেড করে দিই, একটা, দুইটা, তিনটা, আচ্ছা মনে করে নেন। হ্যাঁ, এইটা। ওকে, ওকে, ওকে। এখন তিনটা, এই হচ্ছে। তার মানে এখানে যদি 7 দেন, এখানে যদি 7 দেন, 14 7 দেন, এই জায়গায় পূরণ করে 7 দেন। এই যে একটু যে এক্সট্রা, এই এক্সট্রাটা এই পাশে এনে দিয়ে দেবো আর কি, ওই এক্সট্রাটা এই পাশে পূরণ করে দিয়ে দেবো। এই যে এক্সট্রা এটা ভেঙে এই পাশে এনে দেবো। তাহলে টোটাল কয়টা টাইলস লাগতেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা টাইলস। এই যে 19টা টাইলস, এই যে পুরো টাইলস কিন্তু কি লাগবে না, এরকম বাঁকা করে আছে না, কিন্তু আমাদের ঘরটা হয়ে গেছে 7 7, ঘরটা হয়ে গেছে এরকম। তাহলে এইটুকু যদি আমরা দিয়ে দেই, আর এই যে এক্সট্রা এইটুকু আমরা ভেঙে নিয়ে এই জায়গায় দিয়ে দেবো, অর্থাৎ 19টা টাইলস লাগবে টোটাল। আমি এখন সহজভাবে বলি,
যে এইদিকে হচ্ছে 35, তার মানে এইদিকে আপনি 7 করে যদি হিসাব করেন তাহলে 5টা ঘর লাগবে আপনার। এদিকে কয়টা ঘর লাগবে? 5টা ঘর লাগবে, হ্যাঁ? 5টা, 1 2 3 4 5, এই যে 5টা ঘর লাগবে। আর এদিকে যেহেতু 28 পুরাটা, তার মানে এদিকে লাগবে আপনার 4টা ঘর, 4 7 28, অর্থাৎ 28 কে 7 দিয়ে ভাগ করেন, 4 ঘর লাগবে। আর এদিকে 35 কে 7 দিয়ে ভাগ করেন, এদিকে লাগবে হচ্ছে 5টা, তার মানে এদিকে 4টা হলেই হয়ে যাবে। তাহলে এই টোটাল হচ্ছে আমাদের 19টা টাইলস লাগবে। 19টা টাইলস এখানে লাগবে। আর আমরা ওখানে দেখলাম 18.5, হ্যাঁ, ওই 18.5 মানে আমরা 19 ধরেছি। আসলে মূলত স্যার এখন আমরা বাংলা কথাটা কি লিখবো এখানে? আপনি তো আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝেছি। তাহলে বাংলা কথাটা কিভাবে লিখবো? বাংলা কথাটা লিখবেন যে, চিত্রে এভাবে আপনি প্রথমত বসাবেন কাগজ কেটে এভাবে। আপনার এই যে এই এরিয়াটা তো আপনার ঠিক থাকবে, তাই না? আপনি ইয়া দিয়ে মাপবেন, স্কেল দিয়ে মেপে নিয়ে এই এরিয়াটাকে ঠিক রাখবেন, এই এরিয়াটাকে ঠিক রাখবেন। তখন আপনি অটোমেটিক এই আপনার যে টাইলসটা, এই টাইলসটাকে আপনি 7/7 আকারে নিবেন, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ 7/7 আকারে নিবেন, মানে বর্গাকার হবে টাইলসটা। নেওয়ার পর যখন আপনি এখানে বসাবেন, অটো আপনার এদিকে কি হবে? পূরণ হয়ে যাবে। অটো পূরণ হবে, হওয়ার পরে এদিকে এক্সট্রা যেটুকু থাকবে এটাকে কেটে এই পাশে বসায় দিবেন। এই হচ্ছে আপনার প্রথমত টাইলস বসানোর, কাগজ দিয়ে টাইলস আপনি বসাতে পারবেন। এখন কথাটা লিখবেন যে 7/7 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কাগজের টাইলস দিয়ে শ্রেণীকক্ষের মেঝের ছবিটি পূরণ করা হয়েছে। সহজভাবে বলবেন যে 7/7 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কাগজের টাইলস দিয়ে শ্রেণীকক্ষের ছবিটি পূরণ করা হয়েছে। টাইলসের অতিরিক্ত অংশ দিয়ে ফাঁকা অংশ পূরণ করা যাবে বা করা হয়েছে, এইভাবে। তারপরে ছবি থেকে পাই শ্রেণীকক্ষের মেঝেতে মোট 19টি টাইলস প্রয়োজন হয়েছে ছবিটি পূরণ করতে, বা এই ছবিটি পূরণ করতে মোট 19টি টাইলস প্রয়োজন হয়েছে। হ্যাঁ, খুব সহজভাবে কিন্তু এটা আপনি দিতে পারেন। এরপরে আমরা যদি দেখি যে এখানে যে দেখি ক ও খ থেকে প্রাপ্ত ফলাফলের পার্থক্য থাকলে তার যৌক্তিক ব্যাখ্যা দাও। এখানে কিন্তু কোনো পার্থক্য বের হয় নাই। খ নাম্বারে আমরা রেজাল্ট পেয়েছি 19, এবং ক নাম্বারেও আমরা রেজাল্ট পেয়েছি 19, খ নাম্বারেও আমরা রেজাল্ট পেয়েছি 19। তাহলে এখন আমরা এটাকে সহজভাবে লিখব যে ক ও খ হতে প্রাপ্ত ফলাফল হতে পাই যে উভয় ক্ষেত্রে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা সমান ছিল, সুতরাং ক ও খ এর ফলাফলের কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি। ওকে, তাহলে এইভাবেই কিন্তু আমরা আম, এই জোড়াই কাজ কিন্তু আমরা সলভ করতে পারি। আপনি যদি কোথাও না বুঝে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন? অবশ্যই আপনি কমেন্ট করবেন যে কোন জায়গা আপনি বোঝেন নাই, সেই জায়গাটা অবশ্যই আপনি কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।